তিতলি। তিতলি মুখে তুলে ইরামের দিকে তাকালো। তখনই রমণী টের পেল একটা কটু ঘ্রাণ। তিতলির চেহারায় টকটকে লাল ভাব, চোখে ধোঁয়াশা। বুঝতে সমস্যা হলো না ইরামের। মেয়েটা ড্রাঙ্ক, না চাইতেও চিন্তা হলো তার। তুমি কেবিনের বাইরে কি করছো এই অবস্থায়? বিপদ হলে আমার সাথে আসো। তিতলির একটা হাত ধরে ইরাম টানলো, অথচ মেয়েটাকে এক চুল নড়াতে পারল না। তিতলি একটা ছটকা দিয়ে উঠল। ইরামের হাতটা ছিটকে গেল। নিজেকে খুব চালু মনে করেন আপনি, তাই না? তিতলি গর্জে উঠল। মাদকের প্রভাবে তার জিভ জড়িয়ে গিয়েছে, হালকা টলছে সে। ইরাম ঘুরে দাঁড়ালো, শক্ত গলায় বলল, তুমি এখন কথা বলার অবস্থায় নেই, আমার সাথে চলো এক্ষুনি। আমাকে আদেশ করার আপনি কে? আমি কি করব না করব, কোথায় থাকবো না থাকবো, কাকে ভালোবাসবো না বাসবো বলে দেওয়ার আপনি কে? ইউ বিচ! ইরাম হাত মুঠো পাকিয়ে ফেলল, নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করলো। সে বুঝতে পারছে তিতলির মাথা ঠিক নেই। সে কি বলছে তা হয়তো নিজেও জানে না। একটি নিঃশ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করে ইরাম এগোনোর চেষ্টা করলো। ফাইন তিতলি, কাম ডাউন। আমি তোমার ক্ষতি করতে আসিনি। কেমন হয় যদি আমরা কেবিনে ফিরে এরপর কথা বলি? ক্ষতি করেননি? আমার জীবনের একমাত্র ধ্যান জ্ঞানকে কেড়ে নিয়ে বলছেন ক্ষতি করেননি? নাটকবাজ, মিথ্যাবাদী, হোম ব্রেকার! ইরামের দৃষ্টি শক্ত হয়ে গেল। স্টপ ইট তিতলি, স্টপ ইট রাইট নাও। তিতলি টলতে টলতে কয়েক পা এগিয়ে মুখোমুখি দাঁড়ালো ইরামের, চোখে চোখ রেখে বলল, করব না স্টপ। আপনি করেছেন। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার যিনি আজ আমার কাছে নেই। শুধুমাত্র আপনার জন্য আমি আমার ভালোবাসা পাওয়ার আগেই হারিয়ে ফেলেছি। কেন এসেছেন আপনি? যে গর্তে ছিলেন সেখানেই থাকতেন, কেন আমাদের মাঝে এসে দাঁড়ালেন? হুট করে ইরামের গায়ে জড়ানো সাইবানের জ্যাকেটটা দেখে তিতলির চোখ ঝলসে উঠল। হাত বাড়িয়ে কলার আঁকড়ে ধরল সে, হুঙ্কার দিয়ে উঠল, কেন কেন কেন? শুধু আপনিই কেন? কেন আমার যিনি শুধু আপনাকেই চাই? কেন ও আমায় দেখেও দেখে না? আমার অনুভূতির কোনো দাম নেই ওর জগতে, শুধু আপনি। ওর শয়নে, স্বপনে, মরণে, জীবনে শুধু ইরাম, ইরাম আর ইরাম। কেন? আমি কি দোষ করেছি? আমার আমার জায়গাটা হাতিয়ে নিলেন কেন আপনি? শুরু থেকে ওর সাথে আমি ছিলাম, আপনি ছিলেন না। তিতলি আমার কথা। না না না, আপনি ছিলেন না ওর সাথে, আপনি ছিলেন না। আপনার কোনো অস্তিত্ব ছিল না ওখানে। যিনি যখন চুরমার হয়ে ভেঙে গিয়েছিল তখন তিল তিল করে নিজেকে গড়েছিল। আপনি ওর পাশে ছিলেন না, আমি ছিলাম। আমি ওর হাত ধরেছি, ওর বুকে সাহস দিয়েছি, ওকে আগলে নিয়েছি। আপনি কিছুই করেননি, অথচ আজ সব কিছুই আপনার। তিতলির হাত দুটি চেপে ধরেও ছাড়াতে পারল না ইরাম। শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে, চোখ উপচে অশ্রু গড়াতে শুরু করেছে। ইরাম একটা ধমক দিতে বাধ্য হলো, নিজেকে সামলাও, তোমার মাথা ঠিক নেই। আমার মাথা আপনি ঠিক থাকতে দেননি। আপনি আমার থেকে সব কেড়ে নিয়েছেন। যে জিনিস আপনি গড়েননি সেই জিনিস আমার থেকে চুরি করেছেন। আপনি আপনার এক্সের সাথে মজায় মজায় থেকেছেন, যখন আমি শুধু আমি ছিলাম জিনির পাশে। ইরামকে ঝাঁকিয়ে কেঁদে চিৎকার করে উঠল তিতলি। আমার যিনি ভাঙতে ভাঙতে আর নিতে না পেরে সুইসাইড করতে গিয়েছিল, নিজেকে মেরে ফেলতে চেয়েছিল। আপনি ছিলেন না ইরাম, তখন আপনি ছিলেন না ওর পাশে, আমি ছিলাম। বরফ হয়ে গেল ইরাম। তিতলি চিৎকার করে অনেক কিছুই বলে গেল এরপরও, অথচ তার মাথায় আর কিছুই ঢুকলো না। ওই একটা শব্দই তার কানের ভেতর ঘুরপাক খেতে লাগলো। ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছলে মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাণটি কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা করতে পারে ইরামের জানা নেই। সে এই বিষয়টির ঘোর বিরোধী। জীবনে এমন কোনো সমস্যা থাকা সম্ভব নয় যার জন্য নিজেকে শেষ করে দিতে হয়। থাকলে সে নিজেও কবেই শেষ হয়ে যেত। আদতে নিজের প্রাণ ধ্বংস করা মানুষগুলোকে জিতে চায় নাকি হেরে যায়? তিতলির কথা শুনে এমন হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো ইরামের মাথায়। দুহাতে মুখ চেপে তার সামনে কাঁদছে মেয়েটি। সাইবান অমন শক্ত একটা ছেলের সঙ্গে সুইসাইড বিষয়টিকে আদেও মানানসই? কিন্তু গভীরভাবে ভাবলেই অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। সেই মায়াবী বুঝদার স্বপ্নীল ছেলেটার হঠাৎ এমন বেপরোয়া হয়ে ওঠা, দায়িত্ব ভুলে বাউন্ডুলে জীবন বরণ করে নেওয়া, এসব কি এমনি এমনি হয়েছে? মাঝখানের অনেকগুলো বছর ইরামের অজানা,
কি হয়েছিল সেই সময়টায় যখন সে সাইবানের পাশে ছিল না? এতটাই দুর্বিষহ হয়ে গিয়েছিল সবকিছু যে এর চাইতে মৃত্যুকে আগলে নেওয়া সহজ মনে হয়েছিল ছেলেটার কাছে। তিতলি, হঠাৎ চাপা গর্জনে ইরাম চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো। পেছন ফিরে তাকাতেই দেখতে পেল দাঁড়িয়ে আছে অনুরাগ। চেহারায় অসম্ভব একটা ক্রোধ। এই ছেলেকে এমনভাবে রেগে যেতে এই প্রথম দেখল সে। হনহন করে এগিয়ে এসে খপ করে তিতলির কবজি আঁকড়ে ধরল সাইবানের সবচেয়ে কাছের বন্ধুটি। অনুরাগের চোখ থেকে আজ ঘুম বিদায় নিয়েছে। সাইবান বেশ কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়লেও তার আর ঘুম হয়নি। চুপ করে শুয়েছিল। তখনই দইতলা থেকে নিঃশব্দে তিতলিকে নেমে আসতে লক্ষ্য করেছে সে। কাউকে কিছু না বলে চুপচাপ মেয়েটি কেবিনের বাইরে চলে গিয়েছিল। অনুরাগ ভেবেছিল হয়তো তার মতোই ঘুম আসছে না, বিধায় বাইরে বাতাস খেতে গিয়েছে। কিন্তু বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও তিতলি না ফেরায় সে আর শুয়ে থাকতে পারেনি। ধীরে সুস্থে উঠে বাইরে এসেছে। করিডোর ধরে এগোনোর কিছুক্ষণ পরেই কাঁদতে কাঁদতে চিৎকার করে বলা তিতলির কথাগুলো কানে গিয়েছে তার। তোর মাতলামি করা ছুটিয়ে দেবো আজকে আমি। এক্ষুনি তোর বাবাকে ফোন করছি। বরিশালের ঘাটে পা দিয়ে মাত্র ফিরতি লঞ্চে তোকে যদি ঢাকা ফেরত না পাঠিয়েছি। দাঁত কিরমির করলো অনুরাগ। হ্যাঁ, সব তো আমারই দোষ। তোরা শুধু আমাকেই পাস বলির পাঠা বানাতে। আমিই ভিলেন, আমিই গুড্ডি। তোরা বাকি সবাই দুধে ধোয়া তুলসী পাতা, ঠিক আছে? ফুপিয়ে কেঁদে উঠল তিতলি। নিজের হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল তিতলি। লাল হয়ে ওঠা টলটলে অশ্রুসজল চোখে অসম্ভব রাগ এবং অভিমান নিয়ে শেষ একবার ইরামের দিকে তাকালো সে। ইউ ডোন্ট ডিজার্ভ জিনি, ইউ হেয়ার মি, ইউ ডোন্ট ডিজার্ভ টু বি হিজ ওয়াইফ। এইটুকুই আর দাঁড়ালো না তিতলি। সামান্য টললেও দ্রুত হেঁটে কেবিনের দিকে চলে গেল। প্রথমটাই অনুরাগ তাকে অনুসরণ করতে চাইলেও ইরামের গুরুতর অভিব্যক্তির দিকে চেয়ে শেষমেশ থমকে গেল। তিতলি আড়াল হয়ে যেতেই পিনপত নীরবতা নেমে এলো চারপাশে। ভাগ্য ভালো তিতলির চিৎকারে অতি বিশেষ জোর না থাকায় লঞ্চের অন্যান্য যাত্রী কিংবা কেবিন স্টাফরা ছুটে আসেনি। ঢেউয়ের তালে দুলছে লঞ্চ। খুব সম্ভবত এখন বিশেষ উত্তাল কোনো নদীর অংশ বেয়ে এগোচ্ছে, যেখানে ঢেউ বেশি শক্তিশালী। ইরাম রেলিং ধরে নীরবে দাঁড়িয়ে থাকলো। অনুরাগও একেবারেই চুপ। যে বিষয়টাকে সাইবান বহু বছর আগে কবর দিয়ে দিতে বলেছিল, সেই বিষয়টাই আজ তার স্ত্রীর সামনে উন্মোচিত হয়ে গিয়েছে। বন্ধু হিসেবে তার কি করা উচিত, কি বলা উচিত ভেবে দ্বিধায় ভুগছে সে। বেশ অনেকটা সময় বাদে মুখ খুলল ইরাম। তিতলি সত্যি বলেছে। রমণী প্রশ্ন করেনি, স্রেফ একটি বাক্য উচ্চারণ করেছে। অনুরাগ কিছু বলল না, চুপ করে রইল। তার নীরবতাই ইরামকে শতভাগ নিশ্চিত করলো। সবাই জানে, শুধু আমি জানি না। একটি দীর্ঘশ্বাস ফেলে নিজের চুলে আঙ্গুল বোলালো ইরাম। কেউ জানে না, সামিয়া আন্টি, আহমদ আঙ্কেলও না, শুধু আমি, সাগরিকা আর তিতলি জানে। অনুরাগ তৎক্ষণাৎ জানালো। এবার সত্যিই অবাক হলো ইরাম। সাইবান এমন একটি গর্হিত পদক্ষেপ নিয়েছিল সেটা সামিয়া পর্যন্ত জানেন না। ইরামের দ্বিধা বুঝতে পারলো অনুরাগ। একটা দীর্ঘশ্বাস ফেলে জানালো, তখন কেউ বাড়িতে ছিল না। সামিয়া আন্টি সেমিনারের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন, আর আহমদ আঙ্কেলও বিজনেস ট্যুরে ছিলেন। তুমি জানলে কিভাবে? অনুরাগ একটি ঢোক গিলে উত্তর করলো। সারিকা ফোন করেছিলেন। সবাই সাইবান তখন রুমে দরজা বন্ধ করে বসেছিল। আর তিতলি? অনুরাগ ঘাড়ে হাত ঘষল। ওকে বলার প্ল্যান ছিল না, কিন্তু দাগ থেকে ফেলেছিস পরে। কিসের দাগ? ইরাম অত্যন্ত ঠান্ডা গলায় জিজ্ঞেস করে যাচ্ছে। অনুরাগ তাতে ভেবাচেকা খেয়ে যাচ্ছে বারবার। কতটুকু প্রকাশ করা উচিত, কতটুকু না জানে না সে, তাই কথা ঘুরিয়ে বলল, আমি সরি। সাইবানকে প্রমিস করেছিলাম কখনো এই বিষয়ে না মুখ খুলবো না, তো কথা বলবো। একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে কপাল ঘষল সে। কিন্তু যেহেতু বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে সামনে এসেই গিয়েছে, তখন যদি আপনি জানতে চান আমি। না। অনুরাগ কথা শেষ করার আগেই শীতল গলায় বলল ইরাম। তাতে বান্দা থমকে গেল। প্রসারিত দৃষ্টিতে বিস্ময় নিয়ে তাকালো। ইরাম ঘুরে দাঁড়িয়ে অনুরাগের মুখোমুখি হলো। আমি তোমার কাছ থেকে কিছুই জানতে চাই না অনুরাগ। যদি জানতেই হয় আমি আলাদিনের কাছ থেকেই জানতে চাইব।
অবাক না হয়ে পারল না অনুরাগ। এমন একটা বিষয় সামনে আসার পরেও ইরাম শান্তভাবে গ্রহণ করছে। ঘাটাঘাটি করে কিছুই জানতে চাইছে না। ব্যাপারটা হজম করতে তাকে বেগ পোহাতে হলো। তবে কেন যেন বুকের ভেতরে একটা ভালো লাগা ভর করলো। ইরামের প্রতি আলাদা একটা সম্মান সৃষ্টি হলো। আই রেসপেক্ট প্রাইভেসি। হতে পারে মানুষটা আমার সবচেয়ে কাছের, কিন্তু তাও প্রাইভেট লাইফ বলে একটা ব্যাপার আছে। সে যখন আমায় কিছু বলেনি, এর অর্থ সে চায় না আমি জানি, কিংবা আমি এখনো তার কাছে ওই পর্যায়ে গিয়ে পৌঁছতে পারিনি, যে পর্যায়ে গেলে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশের দ্বিধা হয় না। রমণীর কথাগুলো শুনে অনুরাগের অশান্ত হৃদয়ে শান্তির প্রলেপ পড়ল বুঝি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ইরাম গভীর গলায় বলল, আজকে যা হয়েছে সেসব আলাদিনকে জানানোর প্রয়োজন নেই। আমি এটাও চাচ্ছি না ও চাপে পড়ে আমার কাছে এসে মুখ খুলুক। আজকের কথা যদি আগামীকাল তিতলি ভুলে যায় তাহলে ভালোই, যদি না ভুলে ওকেও জানিয়ে দিও। আসছি, শুভরাত্রি। এইটুকুই। ইরাম আর দাঁড়ালো না, হেঁটে হেঁটে নিজের কেবিনের দিকে চলে গেল। অনুরাগ ঠায় দাঁড়িয়ে রইল। নদীর বাতাসের ঝাপটা এসে তার পরনের টি শার্ট, কপালে ছড়িয়ে থাকা চুল সবকিছু এলোমেলো করে দিল। ইরামের চলে যাওয়া পথের দিকে চেয়ে রইল সে। পরক্ষণে অতি সূক্ষ্ম একটি মায়াবী হাসি ফুটল তার ঠোঁটে। চুলে আঙ্গুল চালিয়ে সে আপন মনে ফিসফিস করলো, তুই জীবনে জিতে গিয়েছিস ব্রো। উদ্ভট সব চিন্তার কারণে ইরাম সারা রাত আর দুই চোখের পাতা এক করতে পারেনি। কোথায় হিসাবটা গরমিল হলো। সাইবান এবং ইরামের সম্পর্কটা ছোটবেলায় ভাই বোনের থেকে বেশি কিছু ছিল। ইহান এবং রাহাতও ইরামের অতটা কাছাকাছি ছিল না যতটা ছিল সাইবান। কিন্তু তার সকল না বলা কথা, অনুভূতি, আবেগ, ইচ্ছে, স্বপ্ন, আকাঙ্ক্ষা সবকিছুই ইরামের জানা ছিল। স্কুলে একটা পেন্সিল হারানো থেকে শুরু করে সামিয়ার থেকে লুকিয়ে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়ার মতন ব্যাপার নির্দ্বিধায় সে ইরামকে বলতো। বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ নাকি অন্য কিছু? কি ছিল তাদের মাঝে? আজ সত্যি ইরামের মনে প্রশ্ন জাগলো, এতটা কাছের মানুষ থেকে এতটা দূরের হওয়া যায়? কেমন যেন অপরাধ বোধ হলো বুকের ভেতর। জীবন যুদ্ধে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল সে যে তার ন্যাওটা ছেলেটা শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক হতে হতে বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে চলে গেল। এত কিছু মোকাবেলা করলো, অথচ সে টেরটুকুও পেল না। পায়নি নাকি পাত্তা দেয়নি? সামিয়ার সাথে মুন্সিবাড়ির সম্পর্ক খারাপ হওয়ার পর থেকেই দুই পরিবারের দূরত্ব বেড়ে গিয়েছিল। কিন্তু ইরাম তো কখনো সেসব দূরত্ব মানতে চায়নি। তবে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো কখন? কোথায় সমস্যা হলো? সামিয়া এবং ইরামের মা লামিয়া দুজন সৎ বোন। লামিয়া ছিলেন বড়। তার মায়ের মৃত্যুর পর ইরামের নানা অর্থাৎ লামিয়ার বাবা আরেকটি বিয়ে করেছিলেন। সেই ঘরের মেয়েই সামিয়া। তারা শুধু দুইজন বোন, কোনো ঘরেই ছেলে হয়নি। এই জন্য অধিকাংশ সম্পত্তি সামিয়াদের চাচার ছেলেদের কাছে চলে গিয়েছিল। তবে ইরামের নানা তার দুই মেয়েকে দুটি বাড়ি দিয়ে গিয়েছিলেন। একটি মুন্সি বাড়ি, যেখানে এখন রাহাতরা থাকে, অন্যটা রাস্তার ওপারের সামিয়ার বাড়ি। দুই পরিবারের শুরু থেকে মধ্যবিত্ত ছিল। সামিয়া MBBS পাশ করার আগেই তার বিয়ে হয়ে যায়। তার স্বামী আহমেদের অবস্থাও শুরুতে খুব বেশি ভালো ছিল না, তাই নবদম্পতি স্ত্রীর বাড়িতেই থাকতে শুরু করে। ধীরে ধীরে আহমেদ ব্যবসা শুরু করেন। অনেক খারাপ দিন পেরিয়ে বহু বছর পরে তিনি সফল হন। এদিকে স্বামীও তখন MBBS শেষ করে চাকরি নিয়েছেন, পাশাপাশি আরও বড় ডিগ্রির জন্য পড়াশোনা করছেন। তাদের অবস্থার উন্নতি হতে শুরু করে। পুরাতন বাড়ির জায়গায় আস্তে আস্তে নতুন দেওয়াল ওঠে, নতুন ঘর ওঠে, নতুন গাড়ি আসে বাড়িতে। মধ্যবিত্ত অবস্থা বদলে রূপ নেয় উচ্চবিত্তে। অপরদিকে ইরামের মা লামিয়ার সংসার তখনও একই জায়গায়। সরকারি চাকরিজীবী কিবরিয়া সাহেব অতি সৎ ব্যক্তি ছিলেন। ঘুষ, সুদ ইত্যাদি থেকে দূরে থাকতেন। সরকারি মূল বেতনেই 3 ছেলে মেয়েকে মানুষ করছিলেন। তাই সেখানে উচ্চবিত্ত হওয়ার আকাঙ্ক্ষা করা ছিল বিলাসিতা। হয়তো এই নিয়ে বোনের সঙ্গে কিছুটা হিংসা রেষারেষি ছিল লামিয়ার। ইরাম এখনো ঠিকঠাক জানে না কোথায় সমস্যা হয়েছিল। এমনকি সামিয়া আর লামিয়া যে সৎ বোন, এটাও ছেলে মেয়েদের কেউই জানতো না। তবে কিবরিয়া সাহেবের মৃত্যুর পর যখন লামিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, সংসারের দায়িত্ব ইরামের উপর বর্তে যায়, তখন এই নিয়ে রেষারেষি রীতিমতো দক্ষ যুদ্ধে পরিণত হয়। লামিয়া তখন কিছুদিন ভালো থাকতেন, কিছুদিন বিছানায় পড়ে থাকতেন, মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। তার চিকিৎসা চলছিল। এমনই এক সময় যখন মাথাটা তার ঠিকঠাক ছিল, তখন সামিয়ার সাথে গোলযোগ বাঁধে তার।
ইরাম জানে না কি হয়েছিল। সে শুধু দৌড়ে গিয়ে দেখতে পায় সামিয়াকে একের পর এক চর ঘুষি মারছেন লামিয়া। এই নিয়ে রীতিমতো সালিশ বসে গিয়েছিল সমাজে। সেখানেই উঠে আসে চরম সত্যি, লামিয়া সামিয়া আপন বোন নয়। আহমেদ নিজের স্ত্রীর অপমান মুখ বুজে সহ্য করেননি। সেই সালিশে ইতি ঘটেছিল দুই বাড়ির আত্মার সম্পর্কের। মুন্সি বাড়ির মানুষগুলোর বিশ্বাস দোষ সামিয়ার, আবার ওই বাড়ির মানুষগুলোর বিশ্বাস দোষ লামিয়ার। যার যার বাবা মাকে রক্ষা করতে ছেলে মেয়েরাও দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। এভাবেই শেষ হয়ে গিয়েছিল সব। ইরাম অস্বীকার করতে পারবে না, শুরুতে তারও রাগ হয়েছিল। ওই বাড়ির মানুষগুলোকে তার সহ্য হতো না, কারণ আহমেদ সালিশের বহরা মজলিসে তার বিধবা মানসিক সমস্যায় ভোগা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথা বলেছিলেন। সেসব স্বার্থে লেগেছিল মেয়ে হিসেবে। অজান্তেই সামিয়া, আহমেদ, সারিকা সবার উপরেই চাপা ক্ষোভ জমে গিয়েছিল তার। কিন্তু ওই একটা মানুষকে সে কোনোদিন ঘৃণা করতে পারেনি, আলাদিন। প্রথম প্রথম কষ্ট হতো ইরামের, যখন বিবাদের পর সাইবান আর তার কাছে যেতে পারত না। লামিয়ার পাগলামির কারণে কোনো বাড়ির মানুষ একে অপরের মুখদর্শন পর্যন্ত করতে পারত না। এভাবেই দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় গা সওয়া হয়ে গিয়েছিল। যত বড় হয়েছে ইরাম, তত বোঝা বেড়েছে, দায়িত্ব বেড়েছে, তাই আর অনুভূতি নিয়ে ভাবার সুযোগ পাওয়া যায়নি। সময়ের কালে কবে, কোথায়, কিভাবে ছোটবেলার সেই মধুর সম্পর্কটা হারিয়ে গিয়েছে তা বিষাদপূর্ণ। একদম শেষ রাতের দিকে চোখটা লেগে এসেছিল ইরামের। হয়তো টেনে টুনে ঘন্টা দুয়েক ঘুমিয়েছে। ভারী চোখের পাতা কালো জগৎ। ঠিক এমন সময়েই সে নিজের গালে আলতো স্পর্শ পেল, সঙ্গে মিষ্টি কিছু শব্দ। মর্নিং মর্নিং, ইউ দেয়ার? মুতে না, তুই ছাড়া কেউ প্যান্টে মুতে না পোটলা। ইরাম চোখ পিটপিট করে তাকালো। ঘুম চড়ানো ধোঁয়াশা চোখে হালকা হতেই কিছুটা সময় লাগলো। অতঃপর সে স্পষ্ট দেখতে পেল তার মুখের কাছে বসে আছে ইজান। ছেলের পিঠ ধরে বসিয়ে রেখেছে সাইবান। ইজান ঝুঁকে ইরামের গাল কামড়ানোর চেষ্টা করছে মারি দিয়ে। জননীকে জাগানোর কি ভীষণ তাড়না। দৃশ্যটা এত আদুরে যে ইরামের ঠোঁটে মুহূর্তেই হাসির রেখা ছড়িয়ে পড়ল। কম্বলের ভেতর থেকে হাত বের করে সে ইজানকে টেনে নিজের বুকে ঠেকালো। মাথায় অসংখ্য স্নেহের চুমু দিতে দিতে বলল, আমার আব্বুটা আমাকে ঘুম থেকে তুলছে। কত বড় হয়ে গিয়েছে আমার বাবাটা। গুড মর্নিং। ইরাম উঠে বসলো বিছানায়। ইজান তার কাঁধে লেপ্টে রইল। আশেপাশে তাকাতেই সে দেখলো ইতিমধ্যে কেবিনের ভেতর ব্যাগপত্র বের করে রাখা। বিছানার কম্বল বাদে অন্য সবকিছু গোছানো। চোখ কচলে তাকালো সে। সাইবান পুরো দস্তুর তৈরি, একটা ডেনিম জ্যাকেট আর ব্যাগে জিন্স পরনে। চুলগুলো ব্যাক ব্রাশ করে রাখা। এত সকালেও চেহারার ঔজ্জ্বল্য অসাধারণ। ঠোঁটে বিরাট হাসি। ওই হাসির দিকে চেয়ে ইরাম দ্বিধায় ভুগল। এমন অসাধারণ হাসির পিছনে হতাশা কিভাবে লুকিয়ে থাকে? লঞ্চ আর 10 মিনিটের ভেতর ঘাট দেবে, উঠে তৈরি হয়ে নিন। হালকা নাস্তা অর্ডার করেছি, এক্ষুনি চলে আসবে। আমি পোটলাকে রেডি করে দিচ্ছি। ইরাম বারণ করলো না। সাইবান ইজানকে নিয়ে সোফায় চলে গেল। ব্যাগ খুলে একটা ভারী পোশাকে টুপি মোজা বের করে নিল। বাইরে ঠান্ডা বাতাস, আর বেশ সকাল হওয়ায় শীতের মতন আবহাওয়া। এই সচেতনতাটুকু ইতিমধ্যে সাইবানের মাঝে তৈরি হয়ে গিয়েছে লক্ষ্য করে ইরাম মুগ্ধ না হয়ে পারল না। ইজান তেড়িবেড়ি করছে। সাইবান জামা পরাতে গেলেই পা তুলে শটান তার থুতনি বরাবর লাথি হাঁকিয়ে দিল বাচ্চাটা। ব্রো কুচকে ফেলল সাইবান। পোটলা, তোকে পোটলায় বেঁধে পদ্মায় ফেলবো কিন্তু। আর একটা লাথি দেওয়ার আগেই ছোট্ট পা খপ করে ধরে ফেলল সাইবান। হ্যাঁ, গু তো তোর সবচেয়ে পছন্দের। বড় হয়ে গুয়ের ট্যাঙ্কির মেতর হবি কনফার্ম। এক হাতে পকেট থেকে নিজের ফোন বের করলো সাইবান। কিছু বের করে ইজানের পাশে রেখে দিল। ক্ষীণ একটা সুর ভেসে এলো, আহ নো কাভালিয়া, নো কাভালিয়া। আহ আহ আহ, অদ্ভুত ভাষার একটা গান বাজছে। ইরাম ভাষাটা চিনতে পারলো না, কিন্তু এটুকু ঠিকই দেখলো ছেলে তার শান্ত হয়ে গিয়েছে। ড্যাব ড্যাব করে ফোনের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে, নড়চড় বন্ধ। সাইবান বিজয়ের হাসি হেসে সুরুত করে তাকে জামা প্যান্ট পরিয়ে ফেললো। বাপকা বেটা। ইরাম বিছানা ছেড়ে উঠে এলো। ব্যাগ থেকে নিজের নতুন একটা জামা বের করে সাইবানের দিকে তাকালো। গতকাল এখানে ঘুমালেন আছে? সাইবান এক মুহূর্তের জন্য জমে গেল। পরক্ষণে মাথা কাত করে ইরামকে দেখল।
তার তীক্ষ্ণ ও গভীর চোখজোড়া নির্লজ্জভাবে ইরামকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। রমণীর তাতে ঘাবড়ে গেল, কেন যেন লজ্জা বোধ করলো হঠাৎ। জিভে ঠোঁট চেটে নিয়ে সাইবান উত্তর করলো, গতকাল এখানে থাকলে আমি না নিজে ঘুমাতাম না আপনাকে ঘুমাতে দিতাম। সারা রাত শুধু খেলতাম আর খেলতাম। কি খেলতে? ঢোক গিলে প্রশ্নটা করলো ইরাম। তীর্যক হাসলো সাইবান। টেস্ট ক্রিকেট খেলতাম, টি-20তে আমার পোষায় না। ধরপড় করে উঠল ইরামের বুকে, আর এক সেকেন্ডও সে দাঁড়ালো না। উল্টে ঘুরে হনহন করে হেঁটে বাথরুমের ভেতর ঢুকে গেল। সাইবানের দৃষ্টি তার অবয়বে ঘুরপাক খেয়ে গেল যতক্ষণ না সে সম্পূর্ণরূপে চোখের আড়াল হলো। পরক্ষণে আপন মনে হেসে সে ইজানের দিকে তাকালো, যে তখনও হাঁ করে ফোনের দিকে চেয়ে আছে। একটা আলতো চাপড় বসালো সে পোটলার পায়ে। খালি বাপের সম্পত্তির দিকে নজর না। শুনে রাখ পোটলা, দুইটা জিনিস বাপের কাছ থেকে কোনোদিন হাসিল করতে পারবি না। এক তামান্না, দুই তোর মা। রুমটা অন্ধকারাচ্ছন্ন। টেবিলের উপর জ্বলজ্বল করছে বেশ কয়েকটি মনিটর। সবগুলো মনিটরে একই চিত্র ভাসছে। এক সুদর্শন ছেলে ঠিক ক্যামেরার দিকে চেয়ে নিজের মধ্যাঙ্গুলি দেখাচ্ছে। তার রক্তাভ চেহারা, সেই চেহারায় ভৌতিক উত্তেজনা। অরণ্য এক নাগারে দেখে যাচ্ছে। দেখতে দেখতে তার মুখস্থ হয়ে গিয়েছে। ওই চেহারার খাঁজে খাঁজে কয় ফোঁটা রক্তবিন্দু, কয় ফোঁটা ঘাম আছে, সেই সবও গোনা আছে তার। ভ্রুর মাঝে চকচকে পিয়ার্সিং, চেহারায় বেপরোয়া অভিব্যক্তি। সবটাই কেমন অশরীরী ক্ষমতার জানান দিচ্ছে। ক্ষমতা নয়, বোকামি। চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে অরণ্য দেখতে লাগলো। ভিডিও অন করে দিল। হালকা ঝাপসা ভিডিওতে সব দেখা গেল আবার শুরু থেকে। ভাঙচুর, তাচ্ছিল্য, বিস্ফোরণ। অরণ্য হাজারবারের উপর দেখে ফেলেছে, অথচ এখনো বুঝি মন ভরছে না তার। টেবিলের উপর পা তুলে দিয়ে হাতে রিমোট নিয়ে আয়েশ করে দেখছে সে। মৃদু শব্দ করে রুমে প্রবেশ করলো কেউ। একটা কাঁচের বোতল রাখলো টেবিলের উপর। পুরুষালী কণ্ঠে বলল, আর কতকাল শুধু দেখেই যাবেন বস, অ্যাকশন নেবেন না? অরণ্য বাঁকা হাসলো। সোজা হয়ে বসে বোতলটা হাতে নিল। এক কামড়ে ক্যাপ খুলে ঠোঁটে পুড়ে ফেললো। একদম অর্ধেক শেষ করে থামলো সে। অতপর খসখসে হাসি হেসে বলল, দাবায় ঘোড়ার উস্কানিতে রাজার চাল দেওয়াটা বোকামি, জানিস না? লোকটা কিছু বলল না, নীরবে দাঁড়িয়ে রইল। অরণ্য মনিটরে ভাসতে থাকা চেহারাটা দেখতে দেখতে জানালো, মানুষের দুঃখের সময় পণ্ড করাটায় কোনো মজা নেই। মজা তো তখন আসে যখন সুখের নদীতে দুঃখের ঝড় আসে। বোতলে আরেক চুমুক দিয়ে পুরোটা শেষ করে দূরে ফেলে দিল অরণ্য। হাত ইশারা করতেই লোকটা বোতল তুলে নিয়ে চলে গেল। পুনরায় অন্ধকারে ঢেকে গেল চারপাশ। শুধু রয়ে গেল অসংখ্য মনিটরে জ্বলজ্বল করতে থাকা বেপরোয়া মুখটা। অরণ্য নিজের পকেট থেকে একটা লকেট বের করলো। সেটা খুলতেই রমণীর মুখটা ভেসে উঠল। হাস্য উজ্জ্বল, চিন্তাহীন, স্নিগ্ধ, মায়াবিনী। মনিটরের বরাবর করে লকেটটা তুলে ধরল অরণ্য। দুটো মুখই একসাথে দেখলো এবার। বিনোদন পেল বেশ। ইরাম মির্জা সদাগর। অস্ফুট স্বরে বিড়বিড় করলো সে। চেয়ারে হেলান দিয়ে ধোয়াটে চোখে সামনে চেয়ে শূন্যতার উদ্দেশ্যে ঘোষণা করল, আমি তোমার জীবনের বর্জ্য ঝড়ের ঝড় কবিতা। দুঃখের বর্ষণে জাগো না, সুখের রোদে যাব। কবিতায় আকাশ ছেয়ে ফেলা ঘন কালো মেঘ হব। অতপর চেয়ারে দুলতে দুলতে গুনগুন করে অরণ্য গেয়ে উঠল, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিগুড় বনে আজ পাশা খেলবো রে শ্যাম। তীর্যক হাসল সে। আজ পাশা খেলবো রে শ্যাম। সারা রাত লঞ্চের দুলুনির পর কুসুম গরম পানিতে গোসল সেরে বেশ আরাম বোধ করছে ইরাম। চুলগুলো তোয়ালেতে পেঁচিয়ে বাথরুমের বাইরে বেরোতেই বিছানায় উপর হয়ে দুটো খেলনা গাড়ি দিয়ে খেলতে থাকা ইজানকে চোখে পড়ল তার। মুচকি হাসল সে ছেলেকে অত্যন্ত মনোযোগ দিয়ে গাড়ি দুটোকে ঘষাঘষি করতে দেখে। নতুন গাড়ির থেকে বেশি গাড়ি ভেঙে ভেতর থেকে বেরোনো যান্ত্রিক পার্টস আর ব্যাটারির দিকে বেশি নজর তার। এর মধ্যে কয়েকটি আছাড় দিয়ে ফেলেছে।
আরও কয়েকটা আছাড় জায়গা মতো দিতে পারলে কেল্লাফতে। বরিশালে ঘাট থেকে নামার পরে সোজাসুজি সাইবানদের পৈতৃক ভিটায় এসেছে তারা। এটা ঠিক গ্রাম অঞ্চল নয়, মফস্বল শহর। বাড়িটাও সাধারণ মধ্যবিত্তের পারিবারিক বাড়ির মতন, কাঠ এবং সিমেন্টের মিশেলে তৈরি। উপরে নাকি আগে টিনের চাল ছিল, পরে আহমদ কাজ করিয়ে সিমেন্টের ছাদ ঢালাই দিয়েছেন। সাইবান সারিকার দাদা দাদির কেউ বেঁচে নেই। আহমেদের দুজন ভাই বোন আছে, তারা সবাই বিদেশে সেটেলড। পৈতৃক বাড়িতে থাকার জন্য মানুষ নেই। আগে সুগন্ধার বাবা এই জায়গার দেখাশোনা করতেন। তার মৃত্যুর পর সুগন্ধাকে নিয়ে চলে যাওয়ায় বাড়িটা ফাঁকাই ছিল এতদিন। সাইবানরা আসবে বলে কয়েকদিন আগে লোক ডেকে পরিষ্কার করে রাখা হয়েছে। সাইবান বাড়ি পর্যন্ত এসেই আবার চলে গিয়েছে ভেন্যুতে। সেখানে নাকি তার সাউন্ড ঠিকঠাক করার কাজ আছে। আজ রাতেই শো, কালকে গায়ে হলুদ এবং পরশুদিন বিয়ে। ইরাম পায়ে পায়ে বিছানায় গিয়ে ছেলেকে কোলে তুলে নিল। আমার কুচুপু, ক্ষুধা লাগেনি তোমার? এই মায়ের মুখে ক্ষুধার কথা শুনেই বোধ হয় বাচ্চাটার মনে পড়ল তার এখন খাওয়া দরকার। তৎক্ষণাৎ খেলনা ফেলে ইরামের বুকে মুখ ঘষাঘষি করতে লাগলো সে। আলতো হেসে ইরাম ছেলেকে বালিশের উপর কায়দা করে শুইয়ে খাওয়াতে শুরু করলো। অপর হাতে ব্যাগ থেকে বের করে রাখা ম্যাকবুকটা খুলল। ওয়াইফাই সিগন্যাল পেতেই একটি নোটিফিকেশন এলো ইমেলে, পেমেন্ট রিসিভড। ইরামের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। তৎক্ষণাৎ সে ঘেঁটে দেখলো সত্যিই তার অ্যাকাউন্টে $8 জমা হয়েছে। প্রথম যে কাজটি সে পেয়েছিল সেটি ফাঁকে ফাঁকে করে কিছুদিন আগেই জমা দিয়েছে। ক্লায়েন্ট আজকে তাকে পুরো পেমেন্ট করেছে, সঙ্গে কাজের কিছু ভালো রিভিউ দিয়েছে। ইরামের চোখ জোড়া চকচক করে উঠল। সাফল্য হোক তা ছোট, কিন্তু এটা তার উপার্জন। প্রথম উপার্জন হয়তো নয়, কিন্তু বিয়ের পরে সব কষ্ট পেরিয়ে যে যাত্রায় তার সামিল হওয়া, সেই যাত্রার জন্য এটুকুই অনেক। দেখো কুচুপু, আম্মু কি করেছে দেখেছো? ক্যান ইউ বি প্রাউড অফ ইয়োর মাদার, মাই সুইটি? ইজান ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে কি বুঝলো সেই জানে। খিলখিল করে মারি দেখিয়ে অহেতুক হেসে উঠল সে। মাই লাকি চার্ম, আমার আদর আদর রসগোল্লা। ছেলের গায়ে অসংখ্য চুমু খেতে লাগলো ইরাম। থানার কোনো নাম নেই, থামার কোনো নাম নেই। ইজানও মায়ের আদর খেতে খেতে পুনরায় নিজের আসল খাবারে মনোযোগ দিল। এমন সময়ে রুমে এলো সুগন্ধা। ভাবিজান, সবজিতে কি মিষ্টি কুমড়া খাইবেন নাকি লাউ? দুইটাই পিছনের বাগানে হইয়া আছে। তোমার কি পছন্দ? আমার তো লাউ চিংড়ি ভাল লাগে। তাহলে সেটাই। সুগন্ধি বেনি দুলিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছিল, কিন্তু ইরাম হঠাৎ তাকিয়ে দেখলো মেয়েটার হাতে একটা ফোন। কিছু দেখতে দেখতে মুখ টিপে হাসছে সে। ইরাম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি দেখে হাসির ফোয়ারা ছুটছে? এবার কোরিয়ান, চাইনিজ নাকি থাই? আপনিও? ঠোঁট ফুলালো সুগন্ধা। ইরাম মুচকি হাসলো। ওইসব কিছু না, আপনি দেখবেন। বলতে বলতে ভেতরে চলে এলো সে। বিছানার কিনারে বসে নিজের ফোন দেখালো। এইটা সারিকা আফাজানের বিয়ার সময়ের ভিডিও। আপনি যদি থাকতেন ভাবিজান, শুধু নাটকটা দেখতেন ভাইজানের। ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলো ইরাম। কেন? আলাদিন কি করেছে? কি করে নাই সেটাই বলেন। এইটা আমার ব্ল্যাকমেল ম্যাটেরিয়াল। মেইন অ্যালবামে কিন্তু নাই, শুধু আমার ফোনে আছে। ভাইজান রে আবার বললেন না, আমাকে 2টা মাজা দিয়া ঝুলাই রাখবে। ইরাম স্ক্রিনের দিকে তাকালো, যেখানে নববধূর সাজে সারিকাকে দেখা যাচ্ছে। একটা খয়েরি রঙের বেনারসি আর সোনালি চলির ওড়না মাথায়। মেয়েটাকে অসাধারণ দেখতে লাগছে। সুগন্ধা লুকিয়ে ভিডিও করেছে। হালকা চেঁচামেচি শোনা যাচ্ছে। বেশ কিছু মানুষের পিঠ পেরিয়ে এরপর দেখা মিলল কাঙ্ক্ষিত দৃশ্যের। দরজার চৌকাঠের সামনে দাঁড়িয়ে সাইবান, আফনান এবং নীরব। সাইবান হেলতে দুলতে অদ্ভুত সুরে সুরে কিছু গাইছে। হাততালি দিতে দিতে কাওয়ানির ভঙ্গিতে পেছন থেকে আফনান এবং নীরব সঙ্গ দিচ্ছে। এক বন চম্পা জাগরে জাগরে, ভাইয়ের কপালে শান্তি লেখো রে লেখো রে, একটি পারুল ভাই আমি তোমার, তুমি সকাল সাজে তারে লাথি মারো, দুলা ভাইকে ডেকে ডেকে সারা, ও দুলা ভাই দাও গো সারা।
সাইবানের কর্কশ কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে আফনান আর নীরব বলে উঠছে। ও দুলাভাই গো, ও দুলাভাই গো, দাও গো সারা। ও দুলাভাই দাও গো সারা। কোমরে দুহাত রেখে সারিকা খেকিয়ে উঠল। সকাল সাজে না, চাইলে এক্ষুনি একটা লাথি দিতে পারি। দাঁড়া তুই। আশেপাশের মানুষজন খিলখিল করে হাসতে লাগলো। সামিয়া এবং দূরে আহমেদকেও চোখে পড়ছে। তবে সারিকার পক্ষে বেশি কিছু করা সম্ভব হলো না। এর আগে সাইবান হাঁটু গেড়ে তার সামনে বসে পা জড়িয়ে ধরলো। এরপর মরা কান্নার ভঙ্গিতে কেঁদে উঠল। এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।